নমস্কার, আমি ডক্টর জ্যোতিষ্ক ঘোষ, এমএস গাইনোকোলজিস্ট। আমি নিয়মিত বসছি সংকল্প ডায়াগনস্টিকে সোম থেকে শনি ইভিনিং 6টায়। আজকে আমরা একটি খুব এক কথায় জ্বলন্ত বলতে পারি এখন টপিক নিয়ে একটি আলোচনা করব, সেটা হচ্ছে করোনা। এখন যেহেতু আমার স্পেশালিটি গাইনোকোলজি, আমার মেইন ফোকাস থাকবে প্রেগনেন্সিতে করোনার ইফেক্ট বা একজন করোনার এই পরিবেশে একজন প্রেগনেন্ট মহিলা কী করবেন তার উপরে। প্রথমেই আমি দর্শক বন্ধুদের একটা জিনিস বলে আশ্বস্ত করতে চাই যে প্রেগনেন্সি যেহেতু এটা একটা ইয়াং এজের ফিনোমিনন, বা যেহেতু বেশিরভাগ প্রেগনেন্ট মহিলা যেহেতু কম বয়সী, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত এই করোনার ভাইরাসের এফেক্ট খুব বেশি ক্ষতিকর কিছু নয়। যেহেতু বেশিরভাগ প্রেগনেন্ট মহিলাই যারা আমি দেখতে পাচ্ছি যারা প্রেগনেন্সিতে করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগেরই দেখছি কিন্তু এই এই কোর্সটা রোগের কিন্তু অ্যাসিমটোমেটিক থাকছে বা খুব বেশি মারাত্মক আকার ধারণ করছে না। তার দুটো কারণ মেনলি দেখা যাচ্ছে। এক নম্বরে যেহেতু মহিলারা বেশিরভাগই ঘরে থাকছেন, সেজন্য তাদের ভাইরাল লোডটা বা এক্সপোজারটা হয়তো খুব বেশি হচ্ছে না, যে ভাইরাল লোডটা কম থাকছে বা মাল্টিপল স্ট্রেনের প্রতি এক্সপোজার এই জিনিসটা হয়তো খুব বেশি হচ্ছে না। আরেকটা হয়, যেহেতু প্রেগনেন্ট উমেনরা বেশিরভাগই ইয়ং এজ গ্রুপের, সেজন্য তাদের হয়তো ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যেটা আমরা বলি, যেটা নিয়ে এখন খুব বেশি আলোচনা হয়, সেই জিনিসগুলো হয়তো অনেকটা বেশি। তা এই ক্ষেত্রে সেজন্য কিন্তু আমি প্রথমে আশ্বস্ত করব যে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। তবুও একটা প্রশ্ন যেটা হয়তো আমার পেশেন্টরা অনেক জিজ্ঞাসা করছে, বা আশেপাশে পাড়া প্রতিবেশী সকলেই জিজ্ঞাসা করছেন, আত্মীয় স্বজন বন্ধুরা, যে একজন প্রেগনেন্ট ওম্যান কীভাবে এই ভাইরাসের থেকে নিজেকে রক্ষা করবে। তা সেক্ষেত্রে আমি বলতে পারি যে এক্ষেত্রে আমাদের কতগুলো কিছু ডুজ এবং ডোন্টস আছে, যে কি করব কি করব না। ডুজের মধ্যে আমি প্রথমে যেটা বলবো, যে প্রথম পয়েন্ট হচ্ছে হোম, যে যত সম্ভব বেশি বাড়িতে থাকা, একজন বিনা কারণে কোনো দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোনো। হ্যাঁ, এবারে যারা ধরুন ওয়ার্কিং নন এবং এরকম মোমেন্টরা তো বাড়িতেই থাকছেন, তাদের আমি বলবো যে আগে যেসব কারণে বাড়ি থেকে বেরোতেন, যে ইভিনিং ওয়াকের জন্য বা শপিংয়ের জন্য, সেগুলো এখন অ্যাভয়েড করাই ভালো। খুব বিশেষ প্রয়োজন, ডক্টরস ভিজিট বা কোনো ইনভেস্টিগেশন, সেগুলো ছাড়া বাড়িতে থাকাই শ্রেয়। আর যারা ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে বেশিরভাগ কাজই তো এখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তারাও সেই অপশানটা অ্যাভেল করতে পারেন, যে তাহলে তাই বাড়ি থেকেই যদি অফিসের কাজটা করা সম্ভব হয়, তাহলে উনি অনেকটা সময় বাড়িতেই আবদ্ধ থাকতে পারেন। এছাড়া আরেকটা অপশান যেটা আছে, যে যাদের ক্ষেত্রে একান্ত কারণে যে বাড়ির বাইরে যেতেই হচ্ছে, কাজের জন্য হোক বা যে কোনো হোক, তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি প্রাইভেট ভেহিক্যাল ইউজ করা যায় তাহলে অনেকটা সুবিধা হয়। আর যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেই হয়, তাহলে আমাদের এখন যে কথাটা খুব ঘুরছে, যে এসএমএস, যে সোশ্যাল ডিস্ট্যান্সিং, তার সাথে হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার, এই তিনটে বেসিক ব্যাপার তাহলে আমাদের মেনে চলতে হবে। আচ্ছা, এই প্রেগনেন্সি ওম্যান দিয়ে ক্ষেত্রে এছাড়া এই হোমের পরবর্তী যে ব্যাপারটা আসে, সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করা। সেক্ষেত্রে আমরা বহুবার শুনছি, ইভেন আমাদের ফোনেও শুনতে পাচ্ছি এখন, যে বারবার হাত ধোয়ার একটা অভ্যাস তৈরি করা, এবং হাত কিন্তু ধুতে হবে প্রেফারেবলি সাবান দিয়ে ধুতে পারলে ভালো হয়, এবং মিনিমাম 20 সেকেন্ডের জন্য। না, কেন সাবানের কথাটা বলা হয়, কেন শুধু জল দিয়ে ধুলে হবে না, এটাও অনেকে প্রশ্ন করেন, যে সাবান বা না পেলে স্যানিটাইজার কেন হবে। সেটা হচ্ছে এই করোনা ভাইরাস এর একটা ছবি এখন হয়তো অনেকেই ছবিটা দেখেছেন, যে দেখবেন ওই ছবিতে ভাইরাসের চারপাশে একটা স্পাইক থাকে। তো এবারে যদি আমি এই স্পাইকগুলোকে যদি নষ্ট করতে হয়, তাহলে কিন্তু আমাদের মিনিমাম সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুলে তাহলে ভাইরাসটা সম্পূর্ণভাবে নষ্ট হয়। আরেকটা জিনিস মেনটেন করতে হয় এরপরে হচ্ছে ফেস প্রোটেকশান। ফেস প্রোটেকশানের জন্য কী ইউজ করবেন না, মাস্ক ইউজ করবেন। এইবারে আমি একটা জিনিস দেখাচ্ছি, যে এই মাস্কটা কী করে পরবেন, এটারও কিন্তু একটা নিয়ম আছে, যে কখনও কিন্তু মাস্কের ইনার সাইডে হাতটা যাবে না। মাস্ক পরতে হবে, আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিলেন, তারপরে মাস্কটা এইভাবে পরলেন। খোলার সময় একই নিয়ম, মাস্ক স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তারপরে মাস্কে কিন্তু হাত লাগবে না, তারপরে মাস্কটাকে এইভাবে খুলতে হবে। কোনোভাবেই যেন মাস্কের ইনার সাইডে হাত টাচ না করে পরার সময় এবং খোলার সময়। যা কিছু টাচ হবে শুধুমাত্র মাস্কের ওই স্ট্রিপগুলো। আরেকটা জিনিসও কিন্তু ফেস প্রোটেকশনের জন্য খুব দরকারি, সেটা হচ্ছে এই ফেস শিল্ড। এটা পরার সুবিধা কি, এটা এরকমভাবে মাথায় গলিয়ে নেওয়া যায়,
এটা পড়ার সুবিধা কি, আমিও যখন, আমরা তো কেউই মাস্ক পরতে অভ্যস্ত নেই, তা প্রথম যখন এই ভাইরাসটা এলো আমিও নিজেকেও আমি দেখছিলাম যে হয়তো হয়তো হ্যাঁ আপনারা বলতে পারেন যে ডাক্তারবাবুরা আপনারাও তো মাস্ক পরেন, ওটিতে পড়েন, কিন্তু সেই ওটি করি একটা সিজারিয়ান সেকশন 30 মিনিটস বা অন্য কোনো ওটিতে হয়তো 1 ঘন্টার জন্য মাস্ক পরতে হয়, কিন্তু তারপরে ওটির পরে খুলে ফেলতাম। কিন্তু এখন যখন দেখছি যে একটা মাস্ক পরে আমাকে টানা 5-6 ঘন্টা হয়তো চেম্বার করতে হচ্ছে বা রুগী দেখতে হচ্ছে, তখন প্রথম প্রথম দেখতাম যে নিজের অজান্তেই কিন্তু মাস্কটা কখনো নামিয়ে নিচ্ছি, কখনো মাস্কের দিকে হাত চলে যাচ্ছে, কখনো মাস্কটা মনে হচ্ছে একটু মুখ থেকে নামিয়ে নিই। সেক্ষেত্রে আমি এটা নিয়ে একটুখানি একটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, তবুও আমি যখন দেখলাম, যখন থেকে ফেস শিল্ড ইউজ করা শুরু করলাম, এটা থাকলে কি হচ্ছে, যখনই আমি মাস্ক, নাকটা অজান্তেও যদি হাতটা নাকের দিকে চলে যায় তাহলে এখানে আটকে যাচ্ছে, আমি কিন্তু হাতটা নাকে নিয়ে যেতে পারছি না। তো এই জন্য আমি বলবো যে ফেস প্রোটেকশনের ক্ষেত্রে যদি আমরা শিল্ডটা ইউজ করতে পারি বাইরে যখন যাচ্ছি, তাহলে কিন্তু সেটা, এবং মাস্ক এবং শিল্ড একসাথে, এরকম নয় যে শুধু শিল্ড, মাস্ক এবং শিল্ড যদি একসাথে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমার ক্ষেত্রে এই ফেসিয়াল প্রোটেকশনটা কিন্তু অনেক বেটার হবে। এছাড়া আরেকটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে এলবো ইউজ করা। এলবো ইউজ করা মানে যখনই আমার কোনো হাঁচি কাশি এরকম কিছু হচ্ছে, তখন দেখেছেন যে এলবো দিয়ে ব্যাপারটা সামাল দেওয়া, যাতে সরাসরি হাতে বা ড্রপলেটগুলো না আসে। আরেকটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে স্প্রেডিং বা খুব বেশি ছড়িয়ে পড়া, বাইরে যাওয়া, ভিড় করা, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এইগুলো যদি একজন প্রেগনেন্ট ওম্যান মেনে চলেন তাহলে কিন্তু মোটামুটিভাবে উনি এই ভাইরাস থেকে অনেকটা প্রোটেক্টেড থাকবে। এবারে ওনারা বলবেন যে ডাক্তারবাবু, যে যদি আমি বাড়িতে থাকি না কেন, কিছু কিছু কারণে আমাকে তো বাড়ির বাইরে বেরোতেই হবে, বিশেষত যে কারণে আসতেই হবে, সেই জন্য আপনাকে দেখানোর জন্য বা ডক্টর ভিজিট করতে। সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে কোনো, যখনই কোনো ডক্টর চেম্বারে আপনি যাবেন, সে যাকেই হোক না কেন, গাইনোকোস্ট হন বা অন্য কোনো ফিজিশিয়ান হন, তা সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আগে থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট করে একটা ফিক্স স্লটে যদি যাওয়া যায়, যাতে আপনাকে খুব বেশিক্ষণ ভিড়ের মধ্যে ওয়েট করতে না হয়, বা এমন কোনো চেম্বার সিলেক্ট করা যেখানে অ্যাডিকুয়েট স্পেস আছে বসার জন্য, যেখানে আপনি আরেকজন আর মানুষজন যারা আছেন, যারা অন্য পেশেন্ট বা বাড়ির লোক যারা আছেন তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে পারছেন, তা সেরকম চেম্বার আপনাকে সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি অন্যদের কাছ থেকে যে ইনফেকশন হওয়া সেই ব্যাপারটা থেকে অনেকটা দূরে থাকতে পারেন। আরেকটা পয়েন্ট আমি বলবো যে ইনভেস্টিগেশন করানো, যে এখন প্রেগনেন্সিতে তো অনেক ইনভেস্টিগেশন করতে হয়, কিছু ধরুন রক্ত পরীক্ষা, রুটিন রক্ত পরীক্ষা, যেরকম হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া টেস্ট, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, সেরোলজি প্রোফাইল, সেইগুলো রুটিনলি লাগে। এছাড়াও আরও কিছু স্পেশাল টেস্টও দরকার হতে পারে কখনো কখনো, যেমন ধরুন মার্কার টেস্ট, ডবল মার্কার, ট্রিপল মার্কার টেস্ট। এই টেস্টগুলো করার জন্য সেখানেও যদি, যেখানে আপনি ব্লাড স্যাম্পেল দিচ্ছেন বা যেখানে আল্ট্রাসাউন্ড হচ্ছে, সেখানেও যদি একটা ডিস্টেন্স মেনটেন করা যায় অন্যদের থেকে, বা যিনি ব্লাড টানছেন বা আল্ট্রাসাউন্ড করছেন তিনিও যদি প্রপার প্রোটেকশান নিয়ে থাকেন, মাস্ক ইউজ করেন বা অন্য যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ইউজ করেন, তাহলে এই মহিলাটিও অনেকটা কিন্তু প্রোটেক্টেড থাকবেন এই ভাইরাসের হাত থেকে। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন আসে যে এই ভাইরাসে এত কিছু সাবধানতা অবলম্বন করার পরও যদি কোনো প্রেগনেন্ট মহিলা সত্যি সত্যি ভাইরাসে আক্রান্ত হয়ে যান, তাহলে উনি কী করবেন? সেক্ষেত্রে না কিছু আমাদের মনে হয় এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে, তা এইটুকু আমাদের কম সময়ের মধ্যে যে বেসিক যে ব্যাপারগুলো সেগুলো আমি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি গোটা প্রেগনেন্সি পিরিয়ডের কথা ভাবি, তাহলে প্রেগনেন্সি পিরিয়ডটাকে মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করা যায়। একদম বেসিক এটা, যে প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার, তারপরে সেকেন্ড ট্রাইমেস্টার, এবং লাস্টের 3 মাস থার্ড ট্রাইমেস্টার। প্রথম ট্রাইমেস্টারে আমরা কিসের ভয় পাই না, প্রথম ট্রাইমেস্টারে আমাদের যেটা ভয় থাকে যে মিসক্যারেজ হওয়ার, এই জন্য আমরা পেশেন্টকে রেস্টে থাকতে বলি এবং পেশেন্টকে ফোলিক অ্যাসিড এবং আরও যেগুলো বমি বা এগুলো কমানোর ওষুধ দিই। এর সাথে হচ্ছে সে লাস্টে গিয়ে মানে 12 উইক্সে গিয়ে আমরা একটা এনটি স্ক্যান করি, যাতে শুধুমাত্র ফিটাল ওয়েলবিং বা বাচ্চার ভালো মন্দটাই শুধু বোঝা যায় না, তার সাথে ফিউচারে বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার চান্স আছে কি না সেটাও আমরা কিছুটা, সে রিস্ক কতটা সেটা আমরা কিছুটা নির্ণয় করতে পারি। এবারে এই সময়ের ওপরে যে করোনা ভাইরাসের এফেক্ট কিন্তু আমরা খুব বেশি এখনও পাইনি, মানে এখনও পর্যন্ত যে কটা স্টাডি হয়েছে
তাতে এই ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন বা মিসক্যারেজ এর উপর যে করোনা ভাইরাসের কোনো ইফেক্ট আছে, যে ভাইরাস আক্রান্ত মহিলার ক্ষেত্রে মিসক্যারেজের চান্স বেশি, সেরকম কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টাডিতে কিছু পাওয়া যায়নি। যেরকম অন্য অনেক ভাইরাস, যেমন রুবেলা ভাইরাস, যেটা এই প্রথম ট্রাইমেস্টারে যদি কারো রুবেলা ভাইরাস ইনফেকশন হয়, সেটার ইফেক্টটা খুবই মারাত্মক হয় এবং অনেক সময় আমাদের এর জন্য প্রেগনেন্সি টার্মিনেট করতে হয়, বাচ্চার জন্মগত ত্রুটির অনেক সম্ভাবনা থাকে। এরকম কিন্তু এই আমাদের যে কোভিড-19 ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো এখনও পর্যন্ত কোনো স্টাডিতে এরকম কিছু পাওয়া যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা পেশেন্টকে আয়রন, ফোলিক অ্যাসিড বা ক্যালসিয়াম ওষুধ দিই। এই সময়ও কিছু টেস্ট করতে হয়, যেরকম তার মধ্যে মেন যেটা টেস্ট যেটা নিয়ে খুব ভয় থাকে, যেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, যেটা মোটামুটি 20 সপ্তাহের কাছাকাছি হয়। এটা এক ধরনের আল্ট্রাসাউন্ড টেস্ট, যা দিয়ে বাচ্চার কোনো গঠনগত বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা বা কোনো গঠনগত সমস্যা আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। গঠনগত সমস্যা বলতে অনেক কিছুই হতে পারে, বাচ্চার ব্রেন, কিডনি, লাং সব ডেভেলপ করেছে কিনা, হাত পায়ের কোনো গঠনগত সমস্যা আছে কিনা, এগুলো সব এই টেস্টে ধরা পড়ে। এটা এক ধরনের ইউএসজি স্ক্যান, যেটা মোটামুটি 20 সপ্তাহের আশেপাশে করতে হয়। সেখানেও কিন্তু অনেক এরকম অনেক ভাইরাস আছে যেগুলোর জন্য বাচ্চার অনেক জন্মগত ত্রুটির অনেক সম্ভাবনা থাকে। সেই রকম করোনা ভাইরাস নিয়ে এখনও পর্যন্ত যে কটা স্টাডি হয়েছে, এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভাইরাসটা কিন্তু খুবই নতুন। এর ইফেক্ট এখনও বুঝতে হয়তো আরও 5 বছর বাদে হয়তো এখন যে কথাগুলো বলছে এগুলো অনেক পাল্টেও যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যেটুকু স্টাডি হয়েছে তাতে কিন্তু এই ভাইরাসের যে কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি হওয়ার কোনো সম্ভাবনা আছে বা ভাইরাস আক্রান্ত ব্যক্তিটার মায়ের যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি বেশি হবে, এরকম কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি কোনো এভিডেন্স পাওয়া যায়। এরপরে যে ট্রাইমেস্টারটা আসছে সেটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। এক্ষেত্রে একমাত্র এই ট্রাইমেস্টারই কিছু অসুবিধা করোনা ভাইরাস আক্রান্ত মায়ের ক্ষেত্রে হতে পারে। তার মধ্যে করোনা ভাইরাসে যেহেতু ফিভার আসে, তো এই ফিভারটা কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে খুব একটি ডিট্রিমেন্টাল ফ্যাক্টর হতে পারে। কেন হয় কি, হাই ফিভার থাকলে কিন্তু বাচ্চার সমস্যা হয়, ইভেন ইনটিউটিন ফিটাল ডেথ বা বাচ্চা পেটের ভেতরে খারাপ হয়ে যাওয়া, মারা যাওয়া, এটাও কিন্তু হতে পারে। সেজন্য করোনা আক্রান্ত মায়ের যদি খুব বেশি হাই ডিগ্রি টেম্পারেচার আসে, তার থেকে কিন্তু বাচ্চার ক্ষতির একটা সম্ভাবনা আছে। এছাড়াও যেহেতু ফিভারে প্রিটার্ম ডেলিভারির চান্স বাড়ে, সেজন্য হয়তো এই করোনা ভাইরাসের জন্য ডিরেক্ট ইফেক্টে না হলেও এই ফিভার, যদি হাই গ্রেড ফিভার আসে তাহলে তার থেকে কিন্তু ভাইরাসের সেই বাচ্চার প্রিটার্ম ডেলিভারি বা বাচ্চার পেটের ভেতরে বাচ্চা খারাপ হয়ে যাওয়া, এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু যেসব মহিলারা অ্যাসিমটোমেটিক বা যাদের ক্ষেত্রে সেরকম কোনো হাই গ্রেড টেম্পারেচার কিছু আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভয় নেই। সেই জন্য আমি বলবো যে করোনা আক্রান্ত কোনো যদি প্রেগনেন্সিতে প্রথমত তো আপনি সতর্ক থাকুন যাতে ভাইরাসটি আপনার ক্ষেত্রে আক্রান্ত না হন। এই জন্য আমি যেগুলো আলোচনা করেছি, যে বাড়িতে থাকা, হ্যান্ড হাইজিন মেনটেন করা, ফেসটাকে প্রোটেক্ট রাখা, বাইরে যত সম্ভব কম বেরোনো, বা বাইরে বেরোলেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক ইউজ করা, স্যানিটাইজার ইউজ করা, এই জিনিসগুলো মেনটেন করে চলুন। এবং এত সাবধানতা অবলম্বন করার পরও যে যদি আপনার ভাইরাস আক্রান্ত আপনি হয়েই যান, তাহলে কি করবেন? তাহলে প্রথমত আপনি কিছুটা আশ্বস্ত বা নিশ্চিন্ত হন যে এটা থেকে কিন্তু খুব বড় ক্ষতি বা আমার ভাইরাস আমার শরীরে এসে গেছে বলেই আমার গর্ভস্থ শিশুটির সাথে সাথে ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই। আচ্ছা, আর 2 নম্বর, আপনি তখন প্রথম আপনার কাজটা হবে কি, এই করোনা আক্রান্ত ব্যক্তিদের না আমরা অনেক 2-3 রকম ভাগে ভাগ করতে পারি। এক রকম যারা অ্যাসিমটোমেটিক বা মাইল্ড সিমটোমেটিক, যাদের মডারেট সিমটম, যাদের সিভিয়ার সিমটম। এবার এই মডারেট বা সিভিয়ার সিমটম হলে তাদের হসপিটালাইজ করতে হবে। কিন্তু যারা মাইল্ড সিমটম বা অ্যাসিমটোমেটিক যারা, তাদের চিকিৎসা কিন্তু সম্পূর্ণভাবে বাড়িতেই হতে পারে। আপনি এর জন্য কি করবেন, দুজনকে ইনভলভ করতে হবে। একজন হচ্ছে আপনার যে ট্রিটিং অবস্ট্রিশিয়ান বা গাইনোকোলজিস্ট যিনি আছেন তাকে, এবং তার পাশাপাশি কিন্তু একজন ফিজিশিয়ানকে ইনভলভ করতে হবে। মানে আমরা এটাকে আমাদের পরিভাষায় বলি যে শেয়ার্ড ম্যানেজমেন্ট। মানে আপনার যখনই কোনো অসুবিধা হয় আপনি দুজনকে সেটা ইনফর্ম করবেন, ওনারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। মেনলি এই সময় ট্রিটমেন্টটা সাপোর্টিভ, খুব যে বেশি আপনাকে অন্য নতুন নতুন কিছু ওষুধ বা ড্রাগ দেওয়ার আছে তা নয়। কেন এই সময় গর্ভস্থ যে ভ্রূণটি আছে বা বাচ্চাটি আছে, তার ওয়েলবিংয়ের জন্য আমরা অনেক ওষুধই অ্যাভয়েড করতে হবে। যে ওষুধ কোনো বাচ্চার সেরকম কোনো ইফেক্ট নেই, সেরকম কিছু ওষুধই শুধুমাত্র আপনার ট্রিটমেন্টের জন্য ইউজ হবে। আর কোন সময় আপনি বাড়িতে না থেকে হসপিটালে যাবেন, বা বাড়িতে থাকার সময় আপনি কীভাবে সতর্ক থাকবেন।
সবচেয়ে ভালো হয় যদি করোনা আক্রান্ত প্রেগনেন্ট মহিলাটি যদি বাড়ির মধ্যে নিজেকে একটা হোম আইসোলেশনে রাখার জন্য যে প্রাথমিক শর্ত যে আপনি বাড়ির মধ্যে নিজের একটি আলাদা ঘর থাকবেন এবং তাতে একটি অ্যাটাচড বাথরুম থাকবে এবং সেই সাথে আপনার একটা একজন কেয়ার গিভার থাকবেন। কেয়ার গিভার মানে যিনি 24/7 আপনাকে আপনার সব আপনার সেবা যত্নের ব্যবস্থা মানে আপনার যা রিকোয়ারমেন্ট সেগুলো ব্যবস্থা করা এগুলো দিতে পারেন। এর সাথে সাথে কি হবে, আপনার আগেও বলেছি যে একজন গাইনোকোলজিস্ট এবং পাশাপাশি একজন ফিজিশিয়ান, এই দুজন মিলে আপনার ট্রিটমেন্টের দায়িত্বটাও নেবেন। বাড়িতে কী কী ইকুইপমেন্ট আইডিয়ালি রাখলে ভালো হয়, যেমন ধরুন একটি ব্লাড প্রেশার মাপার যন্ত্র, ডিজিটাল ওয়েট মেশিন বা বিপি মেশিন এখন অনেক অ্যাভেলেবেল। এর সাথে এই পরিস্থিতিতে অবশ্যই একটি SpO2 বা স্যাচুরেশন মেনটেন করার জিনিস, অর্থাৎ পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটার যন্ত্রটি এখন হয়তো আপনারা অনেকেই এটার সাথে পরিচিত, যে এটা দিয়ে আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কতটা সেটা আমরা বুঝতে পারি। এই মাত্রাটি যদি 94% নিচে চলে যায় তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এখন আরও একটা টার্ম নতুন আপনারাও অনেকে শুনে থাকবেন যে হ্যাপি হাইপক্সিয়া। এতে কি হচ্ছে, এটা কোভিডে কিন্তু অনেক পাচ্ছি। এতে কি হচ্ছে যে আপনার ভেতরে ভেতরে অক্সিজেন স্যাচুরেশন কমছে, কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কমার যে লক্ষণগুলো, যে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বা হচ্ছে খুব বেশি মানে বুকে একটা চাপ লাগা বা ক্লান্ত লাগা, নিজেকে মেনটেন করতে না পারা, এই জিনিসগুলো হয়তো অত বেশি হচ্ছে না। মানে স্যাচুরেশন কমছে কিন্তু খুব বেশি লক্ষণ হচ্ছে না, এটাকে বলে হ্যাপি হাইপক্সিয়া। এটা কেন হয় না, কোভিডের জন্য হয়তো লাংয়ের কিছু সেল কাজ করতে পারছে না, কিন্তু অন্য সেলগুলো সেই জিনিসটা কম্পেনসেট করে দিচ্ছে। ওই জন্য পেশেন্ট হয়তো খুব বেশি অস্বাচ্ছন্দ্য বা প্রবলেম অনুভব করছেন না, কিন্তু ভেতরে ভেতরে স্যাচুরেশন কমছে। এইখানেই পালস অক্সিমিটার যন্ত্রটি গুরুত্ব। এটা দিয়ে আপনি আপনার স্যাচুরেশনটি মনিটর করতে পারেন এবং সেইভাবে আপনার যে ডক্টর আছেন তাকে ইনফর্ম করতে পারেন, এবং আপনি কখন বাড়িতে থাকবেন আর কখন হসপিটালাইজ করবেন এই ব্যাপারে কিন্তু উনিই আপনার বেস্ট গাইড। উনি আপনাকে কিন্তু খুব ভালোভাবে এটা গাইড করে দিতে পারবেন যে কোন সময় আপনার হসপিটালে যাওয়ার দরকার আছে। এখন অবশ্য এই পালস অক্সিমিটার যন্ত্র নিয়ে বলতে পড়ে মনে পড়লো, এখন একটা সমস্যা হচ্ছে যে বাজার চলতে অনেক পালস অক্সিমিটার যন্ত্র কিন্তু আমরা পাচ্ছি যেগুলো অত ভালো কাজ করছে না। এই জন্য আপনাকে অবশ্যই যন্ত্রটি চেক করে নিতে হবে যে এটা সত্যিই ঠিকমতো কাজ করছে কিনা। এবং এইটার জন্যই আমি আরেকটা উপায় বলবো, যে সিঙ্গেল ব্রেথ কাউন্ট, মানে আপনি এক নিঃশ্বাসে কত পর্যন্ত গুনতে পারেন, যেটা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াও আপনি বুঝতে পারেন। একজন মানুষ কিন্তু নর্মালি একজন সুস্থ মানুষ কিন্তু এক নিঃশ্বাসে কেউ 30, 40, 50 পর্যন্ত গুনতে পারে। কিন্তু যদি আপনি দেখেন যে আপনি এক নিঃশ্বাসে 20 পর্যন্ত যেতে পারছেন না বা 20 গোনার আগেই আপনার শ্বাসকষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু এটা একটা ইন্ডিকেটার যেটা আপনি কোনো যন্ত্র ইউজ না করেও বুঝতে পারেন যে আপনার কিন্তু রক্তে স্যাচুরেশন লেভেলটা ফল করছে। মানে এটা কিন্তু অনেক সময় যাদের কাছে পালস অক্সিমিটার নেই বা যারা ওটা অ্যাক্সেস করতে পারছেন না, তারা কিন্তু এই পদ্ধতি মেনটেন করে নিজের স্যাচুরেশনের মাত্রা কতটা সেটা কিছুটা বুঝতে পারেন। এছাড়াও স্যাচুরেশন ফল করার আরও কিছু লক্ষণ আছে, যেরকম হচ্ছে ওই আগেও যেগুলো আলোচনা করলাম, যে শ্বাসকষ্ট হওয়া বা বুকে একটা চাপ অনুভব করা বা হচ্ছে একটা 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 আনইজিনেস বা একটা যে আমি ভালো নেই বা আমার অসুবিধা হচ্ছে, আমি ঘুমোতে পারছি না, আমি এমনি সাধারণ কাজকর্ম করতে গেলে হাঁপিয়ে পড়ছি, এইগুলো দেখলে কিন্তু আমরা অনেকটা যে আমার স্যাচুরেশন ফল করছে সেই মানুষটা নিজেও কিছুটা বুঝতে পারে। তাহলে আমরা আগে যেগুলো ডিসকাস করছিলাম, যে একজন প্রেগনেন্ট মহিলা তার বাড়িতে যদি একটা ওয়েট মনিটর করার যন্ত্র, বিপি মনিটর করার যন্ত্র, পালস অক্সিমিটার থাকে এবং তার জন্য যদি একজন ডেডিকেটেড কেয়ার গিভার থাকেন এবং সেই সাথে দুজন ডাক্তারবাবু গাইনোকোলজিস্ট এবং ফিজিশিয়ানের হেল্প নিয়ে, তো এই অ্যাসিমটোমেটিক বা মাইল্ড সিমটোমেটিক করোনা আক্রান্ত প্রেগনেন্ট মহিলাকে কিন্তু আমরা বাড়িতেই সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আচ্ছা, আরেকটা পর্যায়ে আমরা আসি, যে হচ্ছে যে ডেলিভারি পোর্শনটা, যেটা আমাদের লাস্ট ট্রাইমেস্টারে খুব লাগে, যে আমার ডেলিভারিটি কোথায় হবে বা কি হবে, যে আমি করোনা আক্রান্ত হলে তাহলে আমার ডেলিভারি ঠিকমতো হবে না, বা একজন মানুষের মধ্যে প্রথমেই যেটা আশঙ্কা কাজ করে যে তাহলে আমি মনে হয় যে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হব। আমি প্রথমেই বলতে পারি যে এরকমভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক যে করোনা আক্রান্ত ব্যক্তির হয়তো অন্য 5জন মানুষ যেরকম অনেক সব অ্যাক্সেস পান বা সব হসপিটালের জন্য অ্যাপ্রোচ করতে পারেন, তিনি হয়তো সেটা পারবেন না, কিন্তু এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট থেকে যে
হসপিটালগুলো কোভিড আক্রান্ত পেশেন্টের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনি ডেলিভারির সুবিধা নিতে পারেন। সেটা যেরকম গভর্নমেন্ট হসপিটালও আছে, সেরকম প্রাইভেট হসপিটালও আছে। এবং এখানে গিয়ে কিন্তু আপনার ডেলিভারি আর 5জন মানুষের ডেলিভারি যেভাবে হয়, যেভাবে হেলথ কেয়ার ওয়ার্কার আপনার কেয়ার নেন, আপনার ক্ষেত্রেও সেটাই হবে। এবং সেই জন্য এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডেলিভারির মোড কী হবে সেটাও কিন্তু, আর সেটা অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের থেকেও আপনার অবস্টেটিক ফাইন্ডিং কী, আপনার আগের হিস্ট্রি কী, আপনার সেই মুহূর্তে বাচ্চার পজিশন কী, এগুলো দেখে ঠিক হবে। এবং এটা নিয়ে অযথা আতঙ্কে ভোগার কিছু নেই। আপনাকে এটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাকে সেই ব্যাপারে নির্দিষ্টভাবে গাইড করে দেওয়া থাকে। কিছু গাইডলাইনও ফিক্স করা আছে যে কোন মানুষটি কোন হসপিটালে যাবেন বা কোন এলাকার মানুষ কোথায় যাবেন, সেই অনুযায়ী ডেলিভারি নিয়ে আলাদা কোনো অসুবিধা হওয়ার কথা না। এবারে যদি আমরা আরেকটা জিনিস আমরা ভাবি যে ডেলিভারির পরবর্তী সময়টা, যে তারপরে আমি কি করব, যেটা সবাই খুব জিজ্ঞাসা করে যে হচ্ছে ডাক্তারবাবু আমরা কি, আমার করোনা যেহেতু আমার আছে, ডেলিভারির পরে আমি কি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো? বা মায়ের মনে একটা হয়তো আশঙ্কা কাজ করে যে বুকের দুধের মাধ্যমে ভাইরাসটি আমার সদ্যজাত শিশুটির শরীরে চলে যাবে, বা আমি কি শিশুটির কাছ থেকেও ডিস্টেন্স মেনটেন করে থাকবো কি না, ওর কাছে যাওয়া আমার ঠিক হবে কি না। এক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারে কিন্তু একদমই একটা পরিষ্কার ক্লিয়ার ধারণা রাখা দরকার এবং ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার যে হচ্ছে ব্রেস্ট ফিডিং কিন্তু অবশ্যই করাতে হবে। কেন, এই আমাদের মায়ের শেষে মানে জন্মের পরে বাচ্চাটির কাছে কিন্তু মায়ের দুধই সেরা খাবার, কোনোভাবেই কিন্তু তাকে সেটা থেকে বঞ্চিত করা যাবে না। যেটা করতে হবে কি, আপনি তখনও আগে সেই পুরনো কথা যে বাচ্চাকে কাছে নেওয়ার আগে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, অবশ্যই মুখে মাস্ক বা পারলে ফেস শিল্ড ইউজ করতে হবে, যাতে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে বাচ্চাটির কাছে সরাসরি ভাইরাসটি চলে না যায়। কিন্তু ব্রেস্ট ফিডিং থেকেই কিন্তু বাচ্চা, এই যে ইমিউনিটি এত কথা হচ্ছে, ব্রেস্ট মিল্ক থেকে কিন্তু বাচ্চা ইমিউনিটি পাবে, এবং সেরকম কোনোভাবেই তাকে এই ব্রেস্ট ফিডিং থেকে বঞ্চিত করে কোনো কিছু করা যাবে না। যা কিছু হবে ওই ব্রেস্ট ফিডিং করার পরই। এটা নিয়ে কোনো রকম বিতর্ক বা কোনো কিছুর কোনো অবকাশ নেই। ব্রেস্ট ফিডিং অবশ্যই করাতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি অনেক পাই, মানে এক্ষেত্রে আমার পেশেন্ট অনেকে বলে যে আমি কি ঘরের মধ্যে মাস্ক পরে থাকবো? না, এটার ক্ষেত্রে আমি বলি যে না, সেটা হয়তো সবসময় ফিজিবল না যে ঘরের মধ্যে মাস্ক পরে থাকা। তবে কি আপনার বাড়িতে যদি এমন কেউ থাকে যে হচ্ছে আইদার একজন ফ্রন্টলাইন ওয়ার্কার, মানে একজন হেলথ ওয়ার্কার, বা যে মানুষটিকে রোজই বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, রোজই অনেক মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে, তাহলে যদি সম্ভব হয় তার থেকে কিন্তু বাড়ির ভেতরেও একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। বা যদি ওই মানুষটিকে আলাদা রাখা যায়, বা নিজেকে একজন প্রেগনেন্ট মহিলা যদি নিজের সেফটির জন্য নিজে বাড়ির অন্যদের থেকে একটু আলাদা থাকতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। বা বাড়িতে যদি কোনো ফ্রন্টলাইন ওয়ার্কার থাকে, তার কাছে সংস্পর্শে যখন আসছেন আপনি, তখন যদি আপনি তখন ওই সময়টুকুর জন্য মাস্ক ইউজ করা যেতে পারে, বা সেই মানুষটিও মাস্ক ইউজ করতে পারেন। তা না হলে সবসময় বাড়িতে মাস্ক পরে থাকা সম্ভবও নয়, এবং সেটা রেকমেন্ডেড নয়, মানে কোনো গাইডলাইনে এরকম কিছু বলা নেই যে বাড়িতে একজন সবসময় মাস্ক পরে থাকতে হবে। আরও একটা অনেকে বলেন যে ডাক্তারবাবু আপনারা মাস্কের ওপরে এত জোর দিচ্ছেন কেন, বা এই নাক মুখ ঢাকার দিকে এত জোর দিচ্ছেন কেন? নাক, এটা শুধু প্রেগনেন্ট মহিলা না, মানে যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে এই সময় আমরা নাক মুখটা কেন প্রোটেক্ট করতে চাইছি। তার কারণ হচ্ছে করোনা ভাইরাসের যে মেন রিসেপ্টর, সেগুলো কিন্তু আমাদের নাকে বা মুখেই বেশি আছে, এবং এই ভাইরাসটি যতটুকু স্টাডি হয়েছে তাতে কিন্তু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ডিরেক্টলি পৌঁছে যাচ্ছে। সেই জন্য যদি আমি আমার নাক মুখকে ঢেকে রাখতে পারি, মাস্ক নিয়ে ইউজ করতে পারি, তাহলে আমি নিজেও প্রোটেক্টেড থাকছি, এবং আরও ইম্পর্টেন্ট হচ্ছে আমি আরেকজন মানুষটাকেও, সামনের মানুষজনকেও প্রোটেকশানে দিচ্ছে, একটা ইনডিরেক্ট প্রোটেকশান। যে ক্ষেত্রে কী হচ্ছে যে আমি যদি কোনোভাবে কোনো করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে আসিও, তাহলেও কিন্তু সরাসরি ওখান থেকে ভাইরাসটি আমার নাকে বা মুখে আমার শরীরে ডিরেক্ট এন্ট্রি পাচ্ছে না। না হলে কি হচ্ছে, না হলে যদি আমি নাক মুখটা প্রোটেক্ট করতে না পারি, তাহলে ভাইরাস আমার শরীরে ডিরেক্ট এন্ট্রি পেলে সে তো আমার সিস্টেমে ঢুকেই গেল, তখন আর তাকে আমি কোনোভাবেই বার করতে পারবো না। সেই জন্য আমি প্রথম কাজ হচ্ছে আমার নাক এবং মুখে প্রোটেক্ট রাখা, যাতে ভাইরাস আমার শরীরে ডিরেক্ট এন্ট্রি না পায়। আরেকটা জিনিস নিয়ে আমার পেশেন্টরা বা অন্য প্রেগনেন্ট উম্যানদের কাছে একটা প্রশ্ন অনেক সময় পাই যে আমাদের তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বেরোতেই হবে, আমাদের তো যতই আমরা বাড়িতে থাকি না কেন পরীক্ষা নিরীক্ষার জন্য তো বেরোতেই হবে, তা সেগুলো আমরা কি করব, আমরা কি তাহলে পরীক্ষা করাবো না? না, সেটা না, আমার কথা হচ্ছে যে পরীক্ষা তো করাতে হবে। একজন প্রেগনেন্সি উম্যানকে বিভিন্ন প্রেগনেন্সি যে স্টেজগুলো আছে, আগে যেরকম ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাসে যেরকম কিছু রুটিন ব্লাড টেস্ট, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট,
আপনার থাইরয়েড লেভেল, সুগার লেভেল, আপনার ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া স্ট্যাটাস, বা হচ্ছে সেরোলজির প্রোফাইল, এইগুলো টেস্ট করতে হয়। 12 সপ্তাহে গিয়ে প্রথমে একটা এনটি স্ক্যান এবং তার সাথে ডবল মার্কার টেস্ট, যেটা দিয়ে বাচ্চার পরবর্তীকালে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটার পরীক্ষা করতে হয়। 20 সপ্তাহে গিয়ে আগেও যেটা বললাম অ্যানোমালি স্ক্যান বা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখতে হয়। একটা 30-32 সপ্তাহের কাছাকাছি গিয়ে হয়তো ডাক্তার একটি গ্রোথ স্ক্যান দেবে, বা যেটা থেকে বাচ্চার গ্রোথ বা বৃদ্ধিটা ঠিক মতো হয়েছে কিনা সেটা ডাক্তার বুঝতে পারবেন। এছাড়া একদম শেষে বা 36 সপ্তাহের কাছাকাছি গিয়ে হয়তো একটি ডপলার আল্ট্রাসাউন্ড যেটা আমরা বলি, যেটা বাচ্চার শরীরে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে কিনা বা তাতে কোনো সমস্যা হতে পারে কিনা এগুলো দেখতে হবে। এই জিনিসগুলো তো অ্যাভয়েড করা যাবে না। এগুলো এখন করোনা থাক বা না থাক, এইগুলো আমাকে বাচ্চার সেফটির কথা বা একজন সুস্থ মা এবং সুস্থ বাচ্চা ডেলিভারির যে স্বার্থে এগুলো আমাদের করতেই হয়। এগুলো করার সময় এগুলো আমাকে করতে হবে। এগুলো কিন্তু করোনা থাক বা না থাক এগুলো অ্যাভয়েড করা যাবে না। এগুলো যখন যেতে হবে আমাদের এমন একজন সেন্টার চয়েস করতে হবে যেখানে অ্যাডিকুয়েট স্পেস আছে, যেখানে অন্য যারা হেলথ ওয়ার্কার আছেন তারা প্রপার প্রোটেকশন মেনে চলছেন, এবং আপনিও সেই পুরনো এসএমএস অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করতে হবে, যাতে এই সব পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা ঠিকমতো করতে পারি। আরেকটা, অনেকে বলেন যে এই করোনার সময় আমাদের ট্রিটমেন্টে কি কোনো চেঞ্জ হবে? ট্রিটমেন্ট, আপনাদের যে বেসিক ট্রিটমেন্ট, যে প্রথম ট্রাইমেস্টারে ফলিক অ্যাসিড খাওয়া, বমি অ্যাভয়েড করা ওষুধ খাওয়া, খিদে বাড়ানোর ওষুধ খাওয়া, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আয়রন ক্যালসিয়াম ওষুধ খাওয়া, লাস্টে গিয়ে গ্রোথ বৃদ্ধি, বাচ্চার যদি গ্রোথ ঠিক মতো না হয় সেটা করার জন্য, বা যদি অন্য কোনো কমপ্লিকেশান দেখা যায় যে ইউটারাসের মধ্যে জল কমে আসছে, সেগুলো ঠিক করার জন্য ওষুধ খাওয়া। তা এইগুলো তো আপনাকে করতেই হবে। এর পাশাপাশি যেটা করতে পারেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অবশ্যই আপনার ট্রিটিং গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনি কিছু ইমিউনিটি বুস্টারের জন্য মাল্টিভিটামিন ওষুধ বা ভিটামিন সি, এগুলো আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী আপনাকে ডাক্তারবাবু নিশ্চয়ই প্রেসক্রাইব করবেন এই সময়, যাতে ওই প্রেগনেন্ট ওম্যানটি যেন আরও একটু বেশি প্রোটেক্টেড থাকেন। মানে এমনি প্রোটেকশন তো আছেই, বাকিগুলো তো মেনটেন করছেনই, তার সাথে ওষুধপত্র দিয়ে তাকে যতটা সম্ভব প্রোটেক্টেড রাখা। হ্যাঁ, তবে কি যে ওষুধগুলো হয়তো এখন অনেক বেশি আলোচনা হয়েছে, যে আদৌ মানে আলোচনা এবং বিতর্ক দুটোই হয়েছে, যে এই হাইড্রোক্সিক্লোরোকুইন বা এই জাতীয় ওষুধ যেগুলো আমরা করোনার প্রিভেন্ট করতে পারি কিনা, প্রোফাইল্যাকটিকলি ইউজ করবো কিনা বলে ভাবছি, এইগুলো কিন্তু আমার মনে হয় যে কোনো প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে এগুলো ইউজ না করাই উচিত, কারণ এগুলো বাচ্চার ক্ষেত্রেও খারাপ ইফেক্ট আসতে পারে, এবং এগুলোর ইউজ কিন্তু আমরা এখনও পুরোপুরি প্রমাণিত নয়। সেজন্য আমার যতদিন না পর্যন্ত কোনো নির্দিষ্ট গাইডলাইন আসছে, একজন প্রোফাইল্যাকটিক ইউজ বা রোগটা ধরার আগে এরকম কোনো ওষুধ ইউজ করা একজন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু একেবারেই ঠিক হবে না। আরেকটা হচ্ছে যে আহ, এই এই প্রেগনেন্সির পরে, মানে ওই পোস্টনেটে মানে ডেলিভারির সময়টুকু কি হবে সেটা নিয়েও কিন্তু, যদি কোনো মানুষের করোনা হয়েও থাকে তাকে তার ডেলিভারির সময় আলাদা কিছু হবে না। তার ডেলিভারির সময় হেলথ ওয়ার্কারদের যেগুলো আরও যেগুলো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন পিপিই কিট, ওইগুলো ইউজ করে তারা ডেলিভারি করেন। এতে যে ডেলিভারি মোড অফ ডেলিভারি যে নর্মালে হবে না সিজারে হবে, এই ব্যাপারগুলো যে খুব বেশি চেঞ্জ হয় তা কিন্তু নয়। এই ব্যাপারগুলো মেনলি হচ্ছে আপনার অবস্টেটিক ফাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে এই ব্যাপারে ডিসিশন নেওয়া হয়। ওনারা প্রপার প্রোটেকশন নিয়ে কাজ করেন, এটাই। আরও একটা জিনিস নিয়ে খুব প্রশ্ন আসে যে ডেলিভারির আগে করোনা টেস্ট করানোটা কি বাধ্যতামূলক, বা এটা কেন আপনারা করছেন? এটা দিলেই পেশেন্ট অনেক সময় খুব অ্যাংজাইটি হয়ে যায় যে ডাক্তারবাবু আমার তো কোনো লক্ষণ নেই, আপনার কি তাহলে সন্দেহ করছেন যে আমার করোনা হয়েছে? না, সেটা না। ডেলিভারির আগে আমরা করোনা টেস্টটা কেন করাতে চাই, তার কারণ হচ্ছে, আপনিও ভাবুন যে হসপিটাল বা নার্সিংহোমে ডেলিভারি আগে করোনা টেস্ট করা হচ্ছে, তাহলে কিন্তু আপনার পাশের বেডে যে মানুষটি আছেন বা আশপাশে যারা আছেন তারাও, আপনি কিন্তু এটাও জানছেন যে তারা প্রত্যেকেই কিন্তু করোনা টেস্ট করে তবেই ঢুকছে, অর্থাৎ তারা করোনা নেগেটিভ। সেজন্য আপনিও নিজেও যেমন সুরক্ষিত আছেন, এবং সেভাবে তাদের থেকেও আপনার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আপনার থেকেও তাদের হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্যই কিন্তু আমরা ডেলিভারির আগে বাধ্যতামূলকভাবে সবার করোনা টেস্ট করে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এবারে ধরুন কারোর ইমার্জেন্সি হয়ে গেল, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা তাকে একজন করোনা পজিটিভ বলে ট্রিট করি, মানে তাকে আমরা তার করোনা টেস্টের জন্য তাই বলে তার ডেলিভারি বা ওটির ব্যাপারটা যে আটকে থাকে তা নয়, কিন্তু তাকে আমরা ওটিও করি এবং তার পাশাপাশি তার টেস্টের জন্য সোয়াবও চলে যায়।
এবারে যতক্ষণ না রিপোর্ট না আসে ততক্ষণ তাকে আমরা পজিটিভ ভেবেই ট্রিট করি, পজিটিভ ভেবেই তার যেরকম প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই কিট পরে ওটি করা দরকার সেগুলো করি। এবার তারপর ডেলিভারি রিপোর্ট ডেলিভারি হওয়ার পর যখন রিপোর্ট নেগেটিভ আসে তখন তাকে ওয়ার্ডে যেখানে আর 5জন নেগেটিভ মানুষরা আছে সেখানে শিফট করা হয়। এটাই আইডিয়ালি হওয়া উচিত। এখন সবসময় যেহেতু আমাদের এখানে পপুলেশন এত বেশি বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্যান্ডেমিক সিচুয়েশনে যতই হোক না কেন রাতারাতি তো এত ইনফ্রাস্ট্রাকচার বানানো সম্ভব না, সেই জন্য হয়তো সব জায়গায় বা প্রত্যন্ত এলাকায় যারা আছেন বা জেলায় যারা আছেন, হয়তো কলকাতায় হচ্ছে কিন্তু জেলায় যারা আছেন সেক্ষেত্রে হয়তো সবার টেস্ট করা সম্ভব হয় না, বা মানুষের মধ্যে অনেক সময় আতঙ্ক কাজ করে, অনেকের পক্ষে হয়তো অ্যাফোর্ড করা সম্ভব হয় না, অনেকে হয়তো করানোর সময় বা সুযোগ পেলেন না। সেক্ষেত্রে যে তার ডেলিভারি আটকে থাকে তা নয়, দেখুন সেরকমভাবেই ডাক্তারবাবুরা উপযুক্ত প্রোটেকশন নিয়ে তার ডেলিভারি করেন। তবুও আমি বলবো যে আইডিয়ালি কিন্তু যদি অপারেশনের আগে বা ডেলিভারির আগে সবার করোনা টেস্ট করা থাকে, বা আপনার ডেলিভারি এমন কোনো ইনস্টিটিউশনে হয় যেখানে করোনা টেস্ট করেই পেশেন্টকে অ্যাডমিট নেওয়া হয়, তাহলে কিন্তু যেরকম আপনি সুরক্ষিত সেরকম আর 5জন পেশেন্ট বা যারা আছেন তারাও অনেক সুরক্ষিত। আরেকটা জিনিস, একটা অভিজ্ঞতা শেয়ার করি যে এখন অনেকে বলেন যে ডাক্তারবাবু এখন আমরা বা সবে বাচ্চা হয়েছে তবুও হসপিটাল বা নার্সিংহোমে এত লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমার বয়স্ক বাবা বাচ্চাকে সদ্য জন্ম নাতি বা নাতনির মুখ দেখতে পাচ্ছেন না। সেটাও আমরা বলি যে এই যে স্টেপগুলো নেওয়া হয় সেটাও কিন্তু অনেকটা আপনাদেরই স্বার্থে। মানে এই সময় যেহেতু আমরা যে কোনো ভিড় অ্যাভয়েড করার চেষ্টা করছি, যে সেই জন্য এই ভাইরাসটি কিন্তু এরকম নয় যে অচেনা লোক থেকে আসবে, এরকম হয় যে এটা আপনার বন্ধু, আপনি যার সাথে একসাথে খাচ্ছেন, নিজের বাড়ির লোক, তার কাছ থেকেও আসতে পারে। এবং সেই জন্য এটা হয়তো ভাবতে খুব খারাপ লাগছে যে আমার বাচ্চাকে আমি ধরতে পারছি না বা মায়ের কাছে যেতে পারছি না, কিন্তু তবুও যে নিকটজনের কাছ থেকেও হয়তো একটু দূরত্ব মেনটেন করে চলাই ভালো। তা সেই জন্যই হয়তো এখন কিছু হসপিটাল বা নার্সিংহোমে কিছু রেস্ট্রিকশন মেনটেন করা হয়, হয়তো ভিজিটিং আওয়ার বলে অনেক জায়গায় তো ভিজিটিং আওয়ার বলে কিছু নেই বা খুব কম সময়ের জন্য আছে, খুব রেস্ট্রিক্টেড লোক মানুষ ঢুকছেন, তাতে হয়তো অনেক সময় মনে হয় এত কড়াকড়ি কেন, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার পেশেন্টের স্বার্থে বা সামগ্রিকভাবে গোটা সমাজের স্বার্থেই, যে ভাইরাসটাকে এভাবেই যেন আমরা আটকে রাখতে পারি। এছাড়া অনেকে এটাও জিজ্ঞেস করছেন ডাক্তার কবে ভ্যাকসিন বেরোবে, আপনারা তো ভালো জানেন, তা এই ব্যাপারে তো এখন গবেষণা চলছে, এখন এই ব্যাপারে কিছু কমেন্ট করা ঠিক নয়, এটা এখনও তো গবেষণা স্তরে আছে। বা কবে এর থেকে পুরোপুরি মুক্তি হওয়া যাবে, কবে আমাকে আর এই করোনাইন প্রেগনেন্সি নিয়ে আর বলতে হবে না, তা সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, আপনারাও যেখানে আছেন আমরাও সেখানে, যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসটি যদি আমাদের এই সমাজ বা পৃথিবী থেকে দূর হয় তাহলেই ভালো হয়। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমাদের এই ছোট ছোট বিষয়গুলো, যে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, বা ভালো হয় আরও ফেস শিল্ড ইউজ করা, বা বারবার হ্যান্ড হাইজিন মেনটেন করা, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা ভাইরাসটিকে ঠেকিয়ে রাখতে পারবো। মানে এটা যদি আমরা একটা যুদ্ধ ভাবি তাহলে কিন্তু এখানে কিন্তু গুলিগোলা বা বন্দুক কামান নিয়ে যুদ্ধ হবে না, এখানকার যুদ্ধ হয় আমাদের বন্দুক কিন্তু মাস্ক, আমাদের কামান কিন্তু স্যানিটাইজার। তো এইভাবেই আমাদের ভাবতে হবে যে এইভাবেই যে আমরা এই ভাইরাস বা এই ভাইরাসটির এগেন্সটি লড়তে পারি। সামনেই পুজো আসছে, তা আমরাও যেরকম ওখানেও যেরকম আমরা বলি যে শুভ শক্তিকে অশুভ শক্তির ওপর জয়লাভ করতে হবে, এখানেও কিন্তু আমাদের এই ভাইরাসের ওপর যদি জয়লাভ করতে হয় তাহলে আমাদের এই মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলি মেনটেন করতে হবে। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা তাই বলবো যে অযথা আতঙ্কের কিছু নেই, আপনারা যেরকম এমনিতেই প্রেগনেন্সি যেরকম সাবধানে থাকেন তাই থাকবেন, তার সাথে যে পয়েন্টগুলো আমি এখানে হাইলাইট করেছি বিশেষত সেইগুলো যদি মেনে চলেন তাহলে আপনার খুব বেশি অসুবিধা হওয়ার কারণ নয়। এই ব্যাপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনি ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি সুস্থভাবে একটি নর্মাল সুস্থ বেবি প্রসব বা ডেলিভারি করতে পারবেন। আমি ডক্টর জ্যোতিষ্ক ঘোষ, এমএসসি ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স। আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট সংকল্প ডায়াগনস্টিক মধ্যমগ্রামের সাথে অ্যাটাচড আছি। আমি রোজ ইভিনিং এখানে চেম্বার করি। আমি এতক্ষণ যে প্রেগনেন্সি যে আল্ট্রাসাউন্ড বা ব্লাড টেস্টের কথা আলোচনা করলাম, বা এছাড়াও যে এইচএসসি, প্যাপসিমিয়া বা অন্য নানা রকম গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন হয় সেগুলো এখানে সুলভে হচ্ছে। আপনারা দরকার হলে এই মধ্যমগ্রামে আমাদের যে সেন্টার সেখানে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ, নমস্কার।